ভেতরে আমরা গিয়ে বসার একটু পরেই রঘু দুজনকে তামাক দিয়ে গেল। পেছনে এলো পুরোহিতের তন্ত্রধার, তার হাতে দুখানা কাঠের বার কষে পুজোর প্রসাদ। প্রসাদ খেয়ে আপাতত চালান ঠাকুরমশাই, দুপুরে খেতে কিন্তু একটু দেরি হবে। লোকজন সব সন্ধি পুজো দেখছিল, এইবার রান্না চাপানো হবে। অসুবিধে কি? আমার কোনো তাড়া নেই। আমাদের কিন্তু দেবী পুরাণ মতে পুজো, এই কদিন নিরামিষ খাওয়া চলে। একেবারে দশমীর দিন বিসর্জন সেরে এসে রাত্রিরে লুচি মাংস খাওয়া হবে সকলে মিলে। চমৎকার ব্যাপার। দেবদর্শনের বাড়ির একটা সুন্দর প্রথা দেখলাম, যেমন দুপুরে আর রাত্রিরের সামুদায়িক ভোজ। সবাই মিলে শামিয়ানার নিচে সারি দিয়ে বসে একই খাবার খাওয়া হচ্ছে। জমিদার বলে দেবদর্শন আলাদা বসেননি, বা তাকে আলাদা করে বিশেষ কোনো খাবারও দেওয়া হচ্ছে না। আয়োজন হয়তো বিরাট কিছু নয়, কিন্তু সমবেত মানুষজন সোনা হেন মুখ করে আনন্দের সঙ্গে খাচ্ছে। প্রথম কারণ জমিদার বাবুর প্রতি ভালোবাসা, দ্বিতীয় কারণ একসঙ্গে বসে খাওয়ায় আনন্দ। সকলের সঙ্গে আনন্দ করে পুজোর বাকি 2 দিন কেটে গেল। দশমীর দিন দুপুরের পর থেকে বউ আর ঝিয়ের দল ভিড় করে ঠাকুর বরণ করতে শুরু করলো। 2 থাক তক্তা দিয়ে প্রতিমার সামনে উঁচু মঞ্চের মতো করে দেওয়া হয়েছে। তার উপরে দাঁড়িয়ে মেয়েরা ঠাকুরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মুখে ছুঁয়ে দিচ্ছে সন্দেশ, নিজেদের মধ্যে ওর কপালে সিঁদুর লেপে দিচ্ছে, শাঁখার নোয়ায় মাখিয়ে দিচ্ছে। এই লোকাচারের নাম সিঁদুর খেলা। আমাদের সমাজে মেয়েদের সমস্ত উৎসব আনন্দই প্রায় পর্দার আড়ালে পালিত হয়। এই একটা দিন তারা অসংকোচে বেরিয়ে আসে বাইরে। সারা গাঁয়ের লোক মিছিল করে প্রতিমা নিয়ে বেরোলো বিকেলবেলা। নাচতে নাচতে আর দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে পুরো দলটা এসে দাঁড়ালো নদীর ঘাটে। সেখানে ভাসানের জন্য পাশাপাশি 2খানা নৌকা বেঁধে চওড়া বেদির মতো করা হয়েছে। ঠাকুর শুদ্ধ তক্তা রাখা হলো সেই নৌকোর ওপর। সঙ্গে উঠল 10-12 জন বলিষ্ঠ লোক আর 6 জন হাকি। ঘাট থেকে ছেড়ে ধীর গতিতে নৌকো মাঝ নদীতে গিয়ে দাঁড়ালো। তখন অন্ধকার নেমেছে ঘোর হয়ে, নৌকোর ওপর জ্বলে উঠেছে মশাল। হঠাৎ সব মিলে থাক বেজে উঠল দ্রুত তালে। আস্তে আস্তে দুদিকে সরে গেল 2 নৌকো। প্রতিমা বাহকের মাঝখানে আধুনে দড়ি কেটে দিয়েছে। সোজাসুজি দাঁড়ানোর অবস্থায় জলে ডুবে গেল দেবী প্রতিমা। পাগলের মতো পাচ্ছে ঠাক, পাগলের মতো চেঁচাচ্ছে মানুষ। ধক ধক করে জ্বলছে মশাল। বিসর্জনটা হয়ে গেল। তারানাথের বলার গুণে চোখের সামনে যেন সেই 30 বছর আগের বিসর্জন প্রত্যক্ষ করছিলাম। আরেকটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, আমার গল্প একটু ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে, তাই না? ও, তবু মন দিয়ে শোনো। এসব দিনকাল চলে যাচ্ছে, তোমরা আর দেখতে পাবে না। আর শুনে রাখো, পরে ছেলেপুলেদের গল্প বলতে পারবে। বাংলার উৎসব ক্রমেই চেহারা বদল করছে। আরেক রাউন্ড চায়ের ফরমাইশ হল। আদা দেওয়া গরম গরম চা এসে গেল। তারানাথ আবার শুরু করলো তার কাহিনী। হ্যাঁ, গল্পটা যেন কোন পর্যন্ত বলেছিলাম? ওই বিসর্জন হয়ে গেল দেবীর, তারপর? হ্যাঁ, তারপর রাত 10:30 নাগাদ শামিয়ানার নিচে সারি সারি পাত পড়ে গেল। একজন লোক যে পরিমাণ লুচি খাচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 1.5 মণ ময়দা শেষ পর্যন্ত কুলোবে কিনা কে জানে। খাওয়ার পর্ব চুকতে চুকতে রাত প্রায় 12:30 হলো। 1টা থেকে আরম্ভ হলো কবি গানের আসর। দেবদর্শন জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই কালকের দিনটাও থেকে যাবেন কিন্তু? শুধু কাল নয়, ভাবছি লক্ষ্মী পুজো দেখে তারপর ফিরব। বাহ বাবা, খুব ভালো কথা। প্রায় শেষ রাত্রিরে আলো ফুটবার কিছু আগে আসর ভাঙল। দেবদর্শন আর আমি পুজো মণ্ডপ থেকে হেঁটে আসছি কাছারি বাড়ির দিকে। মাঝখানে জমিটুকু ঘন অন্ধকার। হঠাৎ দেউড়ির ওপারে দেবদর্শনের ভদ্রাসনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু শান্ত নীল আলোর আভা। থমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষণ প্রতিলক্ষণ, দৈব, কূট প্রসারী এসব নিদর্শন বিচার করেই আমাদের চলতে হয়। নীল আলোটা দেখে বুঝলাম এই বাড়িকে ভগবান আশীর্বাদ করেছেন। এখানে কিছুদিনের ভেতর খুব ভালো কিছু একটা ঘটবে। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দেবদর্শনও দাঁড়িয়ে গেলেন। কি হলো ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন যে? বুঝলাম নীল আলোটা উনি দেখতে পাচ্ছেন না। না পাওয়ারই কথা। বললাম, কিছু না, আজ শুক্লপক্ষের একাদশী পড়ে গিয়েছে। চাঁদের আলো সামান্য হলেও থাকা উচিত ছিল। এত অন্ধকার হলো কিভাবে? চাঁদ আকাশে আছে ঠাকুরমশাই, পশ্চিমে হেলে পড়েছে কিনা আমবাগানের আড়ালে বলে দেখতে পাচ্ছেন না।
বড় অন্ধকার, তাই না? যা বলেছেন, নিজের বাড়িটাকেই দেখতে পাচ্ছি না। এই জিনিসটা বরাবর আমাকে অবাক করেছে। স্পষ্ট সুন্দর নীল আলোয় উদ্ভাসিত হয়ে আছে মুখুজ্জে বাড়ি, কিন্তু আমি ছাড়া কেউ তা দেখতে পাচ্ছে না। আমার মানসিক শক্তি খানিকটা দেবদর্শনের মধ্যে সঞ্চারিত করে ওকে আলোটা দেখাতে পারতাম, কিন্তু এ ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য কিছুটা পূর্ব প্রস্তুতি দরকার, নইলে উনি ভয় পেয়ে যেতেন। বৈঠকখানায় এসে দেবদর্শন বললেন, সারা রাত তো জেগে, তাছাড়া কয়েকদিন ধরে আপনার পরিশ্রমও কম যাচ্ছে না, একটু ঘুমিয়ে নেবেন নাকি? তখন মুহূর্ত, পূব আকাশে প্রাক উষার হালকা আভাস। বৈঠকখানার পাশে একটা বড় জগডুমুর গাছের ডালে ভোরের প্রথম দোয়েল পাখি ডাকতে শুরু করেছে। রাত্রিরে না ঘুমলেও ঠিক এই সময়টায় আর কোনো জড়তা থাকে না। ঈশ্বরের আশীর্বাদ হয়ে মনের ভেতর পবিত্রতা জেগে ওঠে, সকালের আলো ফুটে ওঠে। বললাম, না মুখুজ্জে মশাই, এখন আর শোবো না। বসুন তাহলে, গল্প করা যাক। আমিও শোবো না। রঘু, রঘু, তামাক দিয়ে যা। মাছ ধরার নেশা আছে নাকি? খুব। আমার গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ বলে বিখ্যাত। বেশ, কাল তাহলে রায়দিঘিতে মাছ ধরা যাক। আমার শ্বশুর বাড়ির কয়েকজন আত্মীয়র আসার কথা আছে। সবাইকে কাল রাত্রিরে লুচি আর মাছের কালিয়া খাওয়াবো। বুঝলেন ঠাকুরমশাই, মাছ ধরতে গিয়ে অনেক মাছ ধরাটা বড় কথা নয়, পরিবেশ এবং মাছ ধরার উদ্যোগটাই বড় কথা। ঠিক বলেছেন। আচ্ছা, দিঘিতে ভালো মাছ আছে তো? টোপে ঠোকরায়? প্রচুর মাছ আছে। ও দিঘি জমিদার বাড়ি নিজস্ব সম্পত্তি, বাইরের কেউ ব্যবহার করে না। পালে পার্বণে জাল ফেলা হয়, প্রয়োজন মতো সামান্য মাছ রেখে বাকি আবার ছেড়ে দেওয়া হয়। এমন অনেক মাছ আছে যাদের ওজন 20-30 সের, গায়ে শ্যাওলা গুজিয়ে গেছে। তবে টোপে ঠোকরাবে কিনা সে তো অনেকটা কপালের ব্যাপার। জাল ফেলে দরকার মতো মাছ ধরে নিতে পারেন তো, ছিপে যদি না আসে? না, আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরবো। এখন জাল ফেলাটা। বুঝলাম। এখন কিছু মাছ অন্তত নিজে না ধরলে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তার সম্মান থাকবে না। একটু ভাবনাও হলো, শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি? এটা ঠিক মাছ ধরার সময় তো নয়, কিন্তু নিজে মাছ ধরে আত্মীয়দের খাওয়াবেন, এই সামান্য স্বাদটুকু পূর্ণ না হলে মনে ভারী দুঃখ পাবেন। ভাবলাম কি করা যায়। বিকেলের ছায়া গাঢ় হয়ে এলে গ্রামের পথে একটু বেড়াতে বের হলাম। পথের বাঁকে এক জায়গায় একটা বড় আকন্দ গাছ, প্রায় আমার মাথা ছাড়িয়ে লম্বা, বড় বড় চ্যাটালো ফ্যাকাশে সবুজ পাতায় ভরপুর প্রাণ শক্তি প্রকাশিত হয়েছে। সে গাছ থেকে বুড়ো আঙুলের মতো মোটা আর কোড়ে আঙুলের মতো লম্বা কিছুটা ডাল ভেঙে কোমরে গুঁজে রাখলাম। যাক, কাজ অন্তত কিছু এগিয়ে রইল। সন্ধে গাঢ় হতে মুখুজ্জে বাড়ি ফিরে এলাম। দেউড়িতে বসে বাতির কাজ পরিষ্কার করছিল রঘু। তাকে বললাম, হাতের কাজটা শেষ করে আমাকে একটা নরুন এনে দিতে পারো? তাকে নরুন? নখ কাটবেন বুঝি? তা এত রাতে কেন? কাল সকালে নরুন পরামানিককে পাঠিয়ে দেবো। কোন? কাউকে পাঠাতে হবে না, তুমি একটা নরুন আমাকে দিয়ে যাও। কিছুক্ষণ পরে রঘু অতিথিশালার ঘরে এসে একটা চকচকে নরুন দিয়ে গেল। রাত্রিরে খাওয়ার পর বসে বসে নরুন দিয়ে আকন্দ গাছের ডাল থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি খুঁড়ে বের করলাম। আকন্দ কাঠ নরম, তাই অসুবিধে হলো না, দেখতে বেশ ভালোই হলো। নায়েব মশাইকে বলেছিলাম একটা নীলের বড়ি আমাকে জোগাড় করে দিতে। উনি লেখার কালি বানাবার একখানা বড়ি এনে দিয়েছিলেন বিকেলে। মাটির ভাঁড়ে কুঁজো থেকে জল ঢেলে তাতে বড়ি খুলে গাঢ় নীল কালি বানিয়ে গণেশ মূর্তি চুবিয়ে রাখলাম কিছুক্ষণ। তুললাম যখন আকন্দ কাঠ রং টেনে কটকটে নীল হয়ে গিয়েছে। আচ্ছা, নীল গণেশ দিয়ে কি হয়? নীল গণেশ খুব শুভকারী দেবতা। সঠিক আরাধনা করতে পারলে তাকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই। যাই হোক, পরদিন সকালে জল খাবার খাওয়ার পর মুখুজ্জে মশাইয়ের ডাক এলো। সরঞ্জাম তৈরি, এবার মাছ ধরতে যাওয়া হবে। কাচারি বাড়ির সামনে দেখি দেবদর্শন ব্যস্ত হয়ে কর্মচারীকে কি করতে হবে বোঝাচ্ছেন। একজন ভৃত্য 5-6 গাছা ছিপ নিয়ে দাঁড়িয়ে, মাটিতে ছড়িয়ে রয়েছে নানা মাপের কৌটো আর ভাঁড়। তা থেকে মনোমুগ্ধকর সব গন্ধ বের হচ্ছে। হঠাৎ সম্মিলিত গলার কোলাহল শুনে দেখি কয়েকজন ভদ্রলোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এদিকে আসছেন। বুঝলাম এরাই দেবদর্শনের শ্বশুরবাড়ির আত্মীয়। এদের সামনেই তিনি মাছ ধরে দেখাতে চান। দিঘির ধারে পৌঁছলাম।
রানী দিঘি সত্যি একটা বিরাট জলাশয়। এপারে দাঁড়ালে ওপারের লোক ঠাউর হয় না। কেমন চমৎকার জায়গাটা বলুন। এ তো বিরাট দিঘি, এপার থেকে ওপারে দাঁড়ানো মানুষকে তো ভালো করে চেনাই যাচ্ছে না। এখন মৎস্য দেবতা তুষ্ট হয়ে চার খেলেই মুখ রক্ষে। ছুপ ছুপ শব্দ করে জলে চার ছড়াচ্ছেন দেবদর্শন। গন্ধে চারিদিক ম করছে। পুরুষটু কেঁচো দিয়ে টোপ গাঁথা হলো। শক্ত মুঠোয় ছিপ ধরে তীক্ষ্ণ চোখ করে বসলেন বটে, কিন্তু জমিদার মশাই আজ কতটা সফল হবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। গত 20 বছর ধরে মাছ ধরে আসছি, শরতের সকালে টোপে মাছ ঠোকরাতে খুব একটা দেখিনি। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনিও একটা ছিপ নিয়ে বসে যান না, শুধু দেখবেন কেন? না, আজ আপনি ধরুন। আজ আর হাত লাগাতে ইচ্ছে করছে না। মাছ ধরতে ইচ্ছে করছিল না এমন নয়, কিন্তু ভাগ্য বশে ওর বদলে আমার ছিপে মাছ উঠলে উনি দুঃখ পেতেন। আমি দেবদর্শনের পেছনে একটা কলা পাতা পেতে বসে পড়লাম। যা আশঙ্কা করেছিলাম তাই ঘটতে চলল। অনেকক্ষণ অপেক্ষা করেও একটা মাছও চারে এলো না। কি হলো বলুন তো ঠাকুরমশাই, তারা সব গেল কোথায়? দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। মাছেদের অস্তিত্ব আছে বলেই মনে হয় না। এক সময় ছিপ গুটিয়ে রেখে উঠে দাঁড়িয়ে দেবদর্শন বললেন, চলুন খেয়ে আসা যাক, তারপর আবার বসা যাবে। ততক্ষণে চার আর একটু জমুক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও, মনে হয় আজ তারা আর চারা খাবে না, বুদ্ধিমান হয়ে গেছে সব। দেবদর্শনের মুখ একটু ছোট, নিচু স্বরে বললাম, চিন্তা নেই, খেয়ে এসে বসুন, ভাবে। দেবদর্শন চমকে আমার দিকে তাকালেন, মুখে কিছু বললেন না। আমি একটু হাসলাম। খাওয়ার পরেই আর দেরি না করে আবার রানী দিঘির পাড়ে ফিরে আসা হলো। ছিপ মুঠো করে বসে গেলেন দেবদর্শন। আর চোখে তাকিয়ে দেখলাম জমিদার মশাইয়ের সব আত্মীয়রা এখনো এসে পৌঁছয়নি। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এদিকে কারোর তেমন মনোযোগ নেই। আমি ধুতির ভাঁজে লুকিয়ে রাখা নীল গণেশের মূর্তিটা বের করে মনে মনে বললাম, সে তার মন্ত্রোচ্চারণ করেই দেবদর্শনের মাথার উপর দিয়ে দিঘির জলে ছুঁড়ে দিয়ে বললাম, আরে কে ফেললো জলে? হে, মাছ পালিয়ে যাবে যে। এতক্ষণে হয়তো চাঁদ একটু জমে আসছিল। ভাবনা নেই, আমি একটা জিনিস ফেলেছি। আপনি? সে কি জিনিস? ঘুরে বসুন মুখুজ্জে মশাই, বাঁদিকে ছিপের ফাতনা কাঁপছে। বড় মাছ কেঁথেছে। 2-3 বার কেঁপে ফাতনা একেবারে নিতিল হয়ে গেল। অশ্রদ্ধনি করে আত্মীয়ের দল উঠে দাঁড়ালো। ধনুকের মতো বেঁকে গিয়েছে ছিপ। মাছ ছুটেছে দিঘির উত্তর পশ্চিম কোণ লক্ষ্য করে। কিরকির আওয়াজ করে ঘুরে যাচ্ছে হুইল। প্রায় 1.25 ঘন্টা খেলবার পর হুইল গুটিয়ে ঘাটের কাছে মাছটা টেনে আনলেন দেবদর্শন। তার গা বেয়ে ঘাম ঝরছে, কিন্তু মুখ উজ্জ্বল। বড় মাছ গেঁথেছে এ খবর রটে যাওয়ায় রানী দিঘির পাড়ে ভিড় জমে গিয়েছে। অনেকক্ষণ লড়ে যদিও মাছটা নির্জীব হয়ে পড়েছে, তবু জলের ভেতরে ও জিনিস বাঘের মতো শক্তি ধরে। রঘু এবং আরো 3 জন লোক জলে নেমে পাঁজা কোলা করে জাপটে মাছটা উপরে তুলে এনে ঘাটের উঠায় শুইয়ে দিল। 14-15 সের ওজনের বিশাল লালচে রুই, একটা বাছুরের মতো বড়। সবাই নানা রকম প্রশংসাসূচক কথা বলছে। আমি তাকিয়েছিলাম দেবদর্শনের দিকে। তিনি ভারী খুশি হয়েছেন। মানুষটির মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নেই। এইটুকু কৃতিত্বেই ভদ্রলোক তৃপ্ত। বললাম, এতে হবে তো, না আরেকখানে ধরবেন? না, এতেই খুব হয়ে যাবে। আজ তো কেবল বাড়ির লোকজন আর এরা, সব মিলিয়ে ধরুন 30 জন। মোড়ো আর আঁশটাস বাদ দিয়ে যদি 10 কি 11 সের মাছও পাই, তাহলেও ভেসে যাবে। আর ধরা উচিত হবে না। কোনো কিছুর অপচয় করতে নেই। সুন্দর মাছটা। হ্যাঁ বলুন ঠাকুরমশাই, এর মোড়োটা কিন্তু আজ আপনাকে খেতে হবে। সে কি, আমি কেন? নিয়ম জানেন না? মাছ যে ধরেছে মুড়ো তাকেই খেতে হয়। সেই জন্যই তো মুড়োটা আপনি খাবেন। আমরা দুজন কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি হেসে বললাম, বেশ তো, মুড়ো খেতে হয়, খাবো, কিন্তু মাছটা আপনিই ধরেছেন। লক্ষ্মী পুজো এসে গেল। দুপুরের পর থেকে সব মেয়েরাই বসে গেলেন পুজো দালানের মেঝেতে চাল বাটা দিয়ে আলপনা দিতে। পরিষ্কার মেঝেতে যেন জাদু বলে ফুটে উঠছে ছোট ছোট কুটির, তার দুপাশে কলা গাছ।
সামনে সরু পথ, সে পথে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা। তাছাড়া ধানের গোলা, ধানের ছড়া, পাশেই বসে রয়েছে গম্ভীর মুখওয়ালা পেঁচা। বড় বড় কানওয়ালা সে পেঁচারা আসল পেঁচার চাইতেও দেখতে অনেক ভালো। একসময় অস্ত গেল। পুরোপুরি অন্ধকার নামার আগেই পূর্ব দিগন্ত বেয়ে উঠে এলো সোনালী রঙের পূর্ণিমা চাঁদ। পুজো শুরুর আগে দেবদর্শন স্নান সেরে এলেন, আর তখনই হঠাৎ বাইরে কিসের একটা হইচই শোনা গেল। ঘরে এসে ঢুকলো রঘু, নায়েব মশাই এবং আরো কয়েকজন। তারা সবাই খুব উত্তেজিত, সবাই একসঙ্গে কি একটা বলতে চাইছে। কি হয়েছে? কি ব্যাপার? হুজুর, ভূষণ রায় এসছে। দাসে এসেছে তো? ভিড়ের পেছন থেকে এগিয়ে আসে ভূষণ রায়। সেও উত্তেজনায় হাঁপাচ্ছে। রাজাবাবু, অবাক কাণ্ড ঘটে গেছে, অবাক কাণ্ড। দেবদর্শন বাবু যেন সহসা চুপ। তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি সবটা জেনে গিয়েছেন। রাজাবাবু, আপনি বিলিতি ডার্বে সেকেন্ড প্রাইজ পেয়েছেন, ৮০,০০০ টাকা। একটু আগে টেলিগ্রামে খবর এসেছে। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে 2 হাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটা ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোক আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা একই রকম। বাইরে একটা সম্মিলিত গলার কোলাহল শুরু হলো। এসব খবর দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ পেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজা বাবু, জয় মা লক্ষ্মী। যারা দেরি করছিল তারাও খবর পেয়ে দলে দলে ভিড় বাড়াচ্ছে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে ছড়াতে এসেছেন। দেবদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন। তার চোখে বিস্মিত কৃতজ্ঞতার দৃষ্টি। তারপর বললেন, একটু বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। একটু বাদেই বাড়ির ভেতর থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে পারিবারিক কৃতজ্ঞতা আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতেই বসে আছেন। ঘটনার আকস্মিকতায় তিনি কেমন যেন থিতিয়ে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছেন। জিজ্ঞাসা করলাম, আপনার বিক্রি করা টিকিটে এর আগে কখনো প্রাইস উঠেছে? না, কখনো না, এই প্রথম। ছোটখাটো প্রাইজও ওঠেনি কখনো? মানে 200-500 কিংবা অমনি কিছু? না ঠাকুর মশাই, প্রাইজের টাকার কমিশন কখনো চোখে দেখিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় 6 পয়সা করে পাই। এই টাকা থেকে আপনি কত পাবেন? কোম্পানি থেকে বেশি নয়, ওই বেশিরভাগটাই নিয়ে নেবে কলকাতার যে আসল এজেন্ট, সেই। আমাকে 1000-2 দেবে বোধ হয়। কি আর করবো, যা দেয় তাই অনেক। তবে রাজাবাবু মানুষ খুব ভালো, উনি কি আর কিছু দেবেন না? নিশ্চয়ই দেবেন, উনি আমাকে ভালোবাসেন। দেবদর্শন ভেতর থেকে ফিরে এলেন। তক্তাপোষে তাকিয়া হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, ভূষণ, এর থেকে 5,000 টাকা আমি তোমাকে দেব। তোমার জন্যই তো প্রাইজটা পেলাম। আমার জন্য নয়, এই যে ঠাকুর মশাইয়ের জন্য। আমার টিকিটে কিছু পেতেন না, ইনি বেঁচে দিয়েছিলেন বলেই। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ এবং বদলানোর ব্যাপারটা কিছুই জানে না। তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু ভূষণ রায় গপ্পের লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে দেবার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে হয় কাল নয় পরশু সকালে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায় গল্প শুনলেই মানুষের স্রোত শুরু হবে। কারো সন্তান হয়ে বাঁচে না, কারো অম্লশূলের ব্যথা, কারো ভাই মামলা করেছে, কেউ বা আবার হঠযোগ শিখতে চায়। পালানো ছাড়া গতি নেই। দেবদর্শন বাবু সকলকে আবার পুজোর দিকে যেতে বললেন। রঘু ও রাজাবাবু বিশ্রাম নেবেন বলে জায়গা খালি করে দিল। জিজ্ঞেস করলাম, কি কেমন লাগছে? টাকাটা তাহলে পাইয়েই দিলেন ঠাকুরমশাই? আমি কেন? টিকিট বিক্রি করেছে ভূষণ রায়, কিনেছেন আপনি। ঘোড়া দৌড়েছে বিলেতে আর খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে। আমি কি করলাম? ও সব কথা থাক। আপনি কি করেছেন তা তো আমি জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। যেমন? আবছা আবছা বুঝতে পারছি অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নম্বরের একটা কিছু যোগ আছে।
নইলে ভূষণ রায়ের পছন্দ করে দেওয়ার টিকিট আপনি বদলেই বা কেন দিলেন? ছড়াটার মানেটাই বা কি? মুখুজ্জেমশাই, অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরনো ধাঁধা। আমাদের ছোটবেলায় দেশে ঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারায় এই ধাঁধা বাসর ঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে ফিরে দেখা দিত। ছোটবেলার ধারাপাত পড়েছেন তো? তো ধারাপাতের প্রথম দিকে একে চন্দ্র দুইয়ে পক্ষ কবিতাটা মনে পড়ছে কি? অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা। বুঝতে পারছি না ঠাকুরমশাই, আরেকটু খুলে বলবেন? কবিতাটা মনে করুন। দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পাই। দিক কখানা? চারটে তো, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। তাহলে দুবার দিক অর্থাৎ 4 4, ঠিক আছে? পরের কথা সাগরেতে, সাগর কটা? না, সপ্ত সমুদ্র। তাহলে এ পর্যন্ত কি হলো? দিক দিক সাগর 4 4 7। পরের লাইনে ছড়াই বলেছে চোখে চোখে চাঁদ খুঁজে পাই। 3 নেত্র, অর্থাৎ পরপর দুটো 3 হবে, আর চাঁদ তো একটাই। কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো 4 4 7 3 3 1। আপনি এর 4খানা আগের নম্বরে টিকিট নিচ্ছিলেন, নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জেমশাই, পুরস্কারটা আপনার ভাগ্যই পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে। ঠাকুরমশাই, এই অমর জীবন কে? আমি জানি না মুখুজ্জেমশাই। এ প্রশ্ন আপনি আগেও করেছেন, উত্তর জানা থাকলে আমারও আনন্দ হতো। মুখুজ্জেমশাই, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক না, তাতে জীবন সরস থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে। সব জেনে ফেলতে নেই। চলুন, পুজোর সময় হয়ে এলো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। দেবদর্শনকে পুজো মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠে দাঁড়ালো। সেদিনকার পুজোর পরিবেশই আলাদা। অকস্মাৎ ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি, তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির জোয়ার এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। আরে তাতে আর অন্যায় কি? রোজকার জীবনে যা ঘটে না, তেমন অদ্ভুত কিছু চোখের সামনে ঘটতে দেখলে মানুষ তো আপ্লুত হবেই, তাই না? সাধারণভাবে কথাটা ঠিক, কিন্তু ওই বিশ্বাস আর আবেগের প্রকৃত কোনো মূল্য নেই। কেন এই কথা বলছেন কেন? হয়তো আশ্চর্য বা অলৌকিক কিছু দেখে বিশ্বাস বা ভক্তির ভাব জেগে উঠেছে, কিন্তু তাতে ওই বিশ্বাস কি মিথ্যে হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু সরল বিশ্বাসের মূল্য তার সারল্যে। কিছু পাবো বলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরে বিশ্বাস করতে ভালো লাগে বলেই তা করি। যদি কেউ অন্যরকম করে তবে তার দোকানদারি। বাবার সম্পত্তি পাবো তাই বাবাকে ভালোবাসি, এ কেমন কথা? আলোচনার গতি দেখে ভেতরে ভেতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। তাড়াতাড়ি আলোচনা থামাতে বললাম, সে তো ঠিকই, খুব ন্যায্য কথা। যাই হোক, অমর জীবন রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? না, অমর জীবন কাহিনী এখনো চলছে আমার জীবনে। একটু বিস্মিত হয়ে তারানাথের দিকে তাকালাম। সে এই প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু কেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কি বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিশে রয়েছে। হঠাৎ কোথাও তো তা শেষ হবার নয়। বললাম, এই গল্পে তাহলে এখনো অনেক বাকি? আজকে তো শেষ হবেই না, যতদিন বাঁচবো একটু একটু করে বলে গেলেও শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি, তারপর আবার আরেকদিন হবে। তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই। পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? আপনি এমন হঠাৎ হঠাৎ কথার গতির পরিবর্তন করেন যে থই পাওয়া যায় না। পানি ফলের ঝাঁক দেখবো না কেন? দেখেছি, আমারও তো গ্রামের বাড়ি, কিন্তু হঠাৎ পানি ফলের কথা কেন? পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুর ছেয়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই। আলাদা ঘটনা বলে কিছু হয় না, সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, জীবন মৃত্যু, হাসি কান্না, সব। তোমাদের এখনো বয়স অল্প, পরে নিজেরাই সব বুঝবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের শেষটুকু গুঁজে দিয়ে তারানাথ আবার শুরু করল। পূর্ণিমার আলোয় চারদিক ভেসে যাচ্ছে, তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে, ঈষৎ শীত শীত ভাব পরিবেশে, অথচ পুরো ঠান্ডা পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। মুখুজ্জে বাড়ির বাঁদিকে নদীতে যাবার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙে আঁকা ছবি।
সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ মাথার ওপর দিয়ে নিঃশব্দে ডানা মেলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী প্যাঁচা উড়ে গিয়ে মন্দিরের চূড়ায় বসল। মন্দিরটা মুখুজ্জে পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছু ভগ্ন দশাপ্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পুজো করতে আসেন। সন্ধেবেলায় আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠিতা দেবী বিশালাক্ষী, কালো পাথরের মূর্তি, ভারী প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনে বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের ওপর লক্ষ্মী প্যাঁচার উড়ে বসাটা একটা সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছেন। হাত জোড় করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে। তার মুখ উদ্ভাসিত। বললাম, প্রণামটা কি প্যাঁচাকে? না, দেবীকে। তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবী, প্যাঁচাকে প্রণাম করলে অন্যায় কি? অন্যায় আর কি? যে স্তরে উঠলে ওই উপলব্ধি হয়, সেখানে পৌঁছলে সবাই সমান। আর প্যাঁচা প্রাণীটিও বেশ সুন্দর। পুজো মণ্ডপে বেজায় ভিড় জমেছে। আপনাকেও দেখতে পেলাম না। ঠিক বুঝেছি আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখছেন? এই দেখো, ইনি আবার একা চললেন কোথায়? মুখুজ্জে মশাইয়ের কথায় তাকিয়ে দেখি জমিদার বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টা দেওয়া বউ মানুষ পায়ে চলা শ্রীপথটা দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলেছেন। বোধহয় মুখুজ্জে গিন্নি। মন্দিরে প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। বললাম, উঠান না? হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা সব কই? পেছনে সব আসছেন বোধহয়। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা চালাতে দাঁড়িয়ে প্রণাম সারলেন না। সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় উনি আমাদের দেখতে পাবেন। ওর অস্বস্তি হতে পারে, সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জে মশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আহা, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারের সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বলে ভুল হয়। খুব হালকা বাতাসে চরে গজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে। কটকট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। বয়স তখন অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর। ঈশ্বর তার সিংহাসনে আসেন এবং দুনিয়ার সব কিছু ঠিকঠাক চলছে। তখন অমর ছিলাম। পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল। মৃত্যু ছিল আবছা জনশ্রুতি। সে বাংলাও আর নেই। আমার এই কথাকে জীবনের পেছন দিকে তাকিয়ে প্রৌঢ়ের স্বাভাবিক হাহাকার মনে করো না, কিন্তু তখন দিনকাল সত্যিই অন্যরকম ছিল। মনের ভেতরের সেই আনন্দ মিশিয়ে শরৎ রাত্রি অপরূপ হয়ে উঠত। কাশ ফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজন বেশ কিছুক্ষণ পাইচারি করলাম। এরবার সময় আমাদের ডান দিকে বাঁশ ঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল। তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁ দিকে পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকবার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিচের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে অবাক গলায় বললেন, এ কি, এদের আজ কি হলো? বারবার কোথায় যাওয়া আসা করছে? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে। মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন। এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। ওদিকে পুজো শেষ হয়ে গেল। শান্তির জল, প্রসাদ ইত্যাদির পর আমরা বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভুরু কুঁচকে রয়েছে। কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা কিছুতেই যাচ্ছে না। হঠাৎ উনি বললেন, ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালক্ষীর মন্দির প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? হাতে? আমি তো ঠিক, দাঁড়ান, একখানা ডাঁটাওয়ালা পদ্ম ছিল বোধহয়, তাই না? আর দ্বিতীয়বার? তখন তো হাতে পুজোর ডালা ছিল। কেন এই প্রশ্ন করছেন কেন? তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? ডালাতেই রাখা ছিল হয়তো, পাশ থেকে দেখা যায়নি। তাই? তা হবে হয়তো। অন্ধকারে বুঝতে পারিনি, নইলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকেই, ভেবে মজা লাগলো। দেবদর্শনের মতো বিচক্ষণ বুদ্ধিমান লোক এই সামান্য একটা বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন। নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে
অনেক রাত হয়ে গেল। তারপর ভেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা পাতায় করে খাওয়া। মুকুজ্জে বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতুর পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, 5 ভাজা, 5 মিশেলি, একটা ঘন্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোর, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর চি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবে আলাদা। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুকুজ্জে গিন্নি দাঁড়িয়ে রয়েছেন। অতিথিদের খাওয়ার সময় গৃহকর্ত্রীর উপস্থিত থাকা বনেদি বাড়ির নিয়ম। খেতে খেতে দেবদর্শন বললেন, বিশালাক্ষী মন্দিরে একা প্রণাম করে আবার ফিরে গিয়েছিলেন কেন? সবাইকে নিয়ে একেবারেই তো গেলে পারতে। বিশালাক্ষী মন্দির? একা সেখানে আমি যাইনি তো। যাওনি? কি বলছো তুমি? ঠিকই বলছি। বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছিল তখন তো তোমার সঙ্গে দেখাই হলো। তুমি আর ঠাকুর মশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে। আমাদের দেখে বাঁশঝাড়ের তলায় দাঁড়িয়ে ওকে যেন কি বললে। তার আগে আবার কোথায় গেলাম? তার একটু আগে একা যাওনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে? আমি, রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একবারে বেরিয়েছিলাম। কেন জিজ্ঞাসা করছো বলো তো? কিছু হয়েছে নাকি? I can feel it.